রবিবার সকালে চুলে তেল দেওয়ার দিন আমি বারান্দায় বসে আছি। ছেলে বলল, মা, আমি তেল লাগিয়ে দিই। আমি হ্যাঁ বলে দিলাম। সে আমার পেছনে বসে চুলে তেল লাগাতে শুরু করল। আস্তে আস্তে মাথায় হাত বুলাচ্ছে। হঠাৎ সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, তোর চুলের গন্ধে আমি পাগল গো। আমার গা শিউরে উঠল। কি বলছিস? সে আরও নিচু হয়ে বলল, সত্যি মা, তোর চুলে যে শ্যাম্পুর গন্ধ, নারিকেল তেলের গন্ধ, এসব আমাকে দিবারাত্রি পাগল করে রাখে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই গন্ধের কথা ভাবে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। সে আমার কাঁধ চেপে ধরল। বসো মা, তেল শেষ করি। কি? তার হাত কাঁপছিল। আমি তোমাকে ভালোবাসি মা, তোমার চুল, তোমার গন্ধ, সব কিছু। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। উমাকে বিয়ে করতে চাই। তোমার চুলে আমার অধিকার চাই, স্বামীর অধিকার। কি তার নিঃশ্বাস আমার কাখে লাগছিল। নারিকেল তেলের গন্ধ হঠাৎ ভারী লাগতে শুরু করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী দাস। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম রফিক আহমেদ, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর সাকিব। তানভীর ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। সাকিব ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হয়েছিল সেই রবিবারের সকালে, আজ থেকে ৩ মাস আগের কথা। তানভীর আমার বর ছেলে। অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম সে আমার দিকে অন্যরকমভাবে তাকায়। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার কল্পনা, কিন্তু সেদিন সকালে যা ঘটল তাতে আমার সব সন্দেহ দূর হয়ে গেল। তানভীর আমাকে বলল, মা, তোর চুলে আমার একটা বিশেষ অনুভূতি কাজ করে। এই অনুভূতিটা আমি বুঝতে পারছি না, কিন্তু এটা আমাকে অস্থির করে তোলে। আমি ভাবলাম ছেলে হয়তো কোনো সমস্যায় আছে, হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছে, তাই আমার চুলের গন্ধে তার মনে সেই মেয়ের কথা মনে পড়ছে। আমি বললাম, তানভীর, তুই কি কোনো মেয়ের প্রেমে পড়েছিস? তোর মনে কি কোনো মেয়ের কথা আছে? তানভীর মাথা না। আমি রাগ করে বললাম, তানভীর, তুই এসব কি করছিস? এসব ঠিক না। খেয়ে তানভীর বলল, মা, আমি শুধু তোর কাছে থাকতে চাই, তোর সাথে কথা বলতে চাই। তুই আমার কাছে একজন সাধারণ মেয়ের মতো। আমি বললাম, আমি তোর মা তানভীর, এটা ভুলে যাস নাই। তানভীর বলল, মা, তুই যদি আমার মা না হতিস, আমি তোকে বিয়ে করতাম। আমি তোকে আমার স্ত্রী বানাতে চাই। এই কথা শুনে আমার পা কাঁপতে লাগল। আমি বুঝতে পারলাম ছেলেটার মনে সত্যিই কোনো সমস্যা হয়েছে। আমি সেদিন রাতে রফিকের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। রাতে রফিক যখন ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিল, আমি তার কাছে গিয়ে বসলাম। আমি বললাম, রফিক, তানভীরের ব্যাপারে আমার সাথে কথা বলতে হবে। রফিক বলল, কি হয়েছে তানভীরার? আমি সবকিছু খুলে বললাম। রফিক শুনে অবাক হল। সে বলল, এটা কি ব্যাপার? ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বললাম, আমিও তাই ভাবছি, হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে। রফিক বলল, আগামীকাল আমি তানভীরের সাথে কথা বলবো, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব। পরের দিন সকালে রফিক তানভীরকে ডেকে নিয়ে বসল। রফিক বলল, তানভীর, তোর মার সাথে তোর যে ব্যাপার সেটা আমি শুনেছি, এটা কি? তানভীর বলল, বাবা, আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি। এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়। রফিক রেগে গেল। স্বাভাবিক? তুই কি বলছিস? সে তোর মা, আমার স্ত্রী। তানভীর বলল, বাবা, আমি জানি, কিন্তু আমার এই অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারি না। রফিক বলল, তোকে আজই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তানভীর বলল, বাবা, আমার কোনো চিকিৎসা লাগবে না।
আমি শুধু মাকে ভালোবাসি, এটাই। রফিক আরও রেগে গেল। তুই কি ভাবছিস? তোর মাকে তুই কি করবি? বিয়ে করবি? তানভীর বলল, হ্যাঁ, যদি পারতাম। রফিক হাতে তানভীরকে একটা চড় মারল। পাগল হয়ে গেছিস? সম্বন্ধ বুঝিস? তানভীর গাল চেপে ধরল। বাবা, তুমি আমাকে মারলেও আমার অনুভূতি বদলাবে না। রফিক বলল, তোর সাথে আর কথা নেই, আজই ডাক্তারের কাছে যাবি। দুপুরে রফিক তানভীরকে নিয়ে একজন মানসিক ডাক্তারের কাছে গেল। ডাক্তার তানভীরের সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর রফিককে বলল, এটা অডিপাস কমপ্লেক্স নামের একটা মানসিক অবস্থা। কিছু ছেলের মনে তাদের মায়ের প্রতি এ ধরনের আকর্ষণ জন্মায়। এটা চিকিৎসাযোগ্য। ডাক্তার বলল, তানভীরকে নিয়মিত কাউন্সেলিং করতে হবে এবং কিছু ওষুধ খেতে হবে। সাথে সাথে পারিবারিক পরিবেশও পরিবর্তন করতে হবে। রফিক বলল, কী ধরনের পরিবর্তন? ডাক্তার বলল, তানভীরকে তার মায়ের কাছ থেকে দূরে রাখতে হবে। সম্ভব হলে অন্য কোথাও পাঠিয়ে দিন। আমরা ঠিক করলাম তানভীরকে তার নানার বাড়িতে পাঠিয়ে দেব। নানার বাড়ি সিলেটে। সেখানে গিয়ে সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং আমার কাছ থেকে দূরে থাকবে। তানভীর যেতে চাইল না। সে বলল, মা, আমি তোর কাছ থেকে দূরে যেতে চাই না, আমি তোর কাছেই থাকব। আমি বললাম, তানভীর, এটা তোর ভালোর জন্য। তুই সিলেটে গিয়ে সুস্থ হয়ে ফিরে আসবি। তানভীর কাঁদতে শুরু করল। মা, আমাকে যেতে বলো না। কিন্তু আমরা দুই ঠাক থাকলাম। সপ্তাহখানিক পরে রফিক তানভীরকে সিলেটের নানার বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। তানভীর যাওয়ার সময় কাঁদছিল। মা, আমি তোকে ভুলতে পারবো না। তুই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। তানভীর চলে যাওয়ার পরে আমাদের ঘরে একটা নীরবতা নেমে এলো। সাকিব মাঝে মাঝে জিজ্ঞেস করত, মা, তানভীর ভাই কবে আসবে? আমি বলতাম, শিক্ষাই আসবে। কিন্তু আমি নিজেও জানতাম না সে কবে আসবে। মাস দুয়েক পরে নানু ফোন করে জানালো তানভীরের অবস্থা ভালো হচ্ছে। সে নিয়মিত ডাক্তারের কাছে যাচ্ছে, পড়াশোনাও ভালো করছে। তবে এখনও মাঝে মাঝে আমার কথা বলে, আমার ছবি দেখে কাঁদে। আমার মনও খারাপ হতো। যতই বলি তানভীরের মানসিক সমস্যা ছিল, সে আমার ছেলে, আমার সন্তান। তাকে দূরে পাঠিয়ে দিয়ে আমার মন খারাপ হতো। রফিকও মাঝে মাঝে বলতো, রূপালি, তানভরকে ফিরিয়ে আনি। হয়তো এতদিনে ভালো হয়ে গেছে, কিন্তু ডাক্তার বলেছিল অন্তত 6 মাস দূরে রাখতে। তাই আমরা অপেক্ষা করছিলাম। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটল। সাকিবের এর আচরণেও পরিবর্তন আসতে শুরু করল। সাকিব হঠাৎ হঠাৎ আমার কাছে এসে জড়িয়ে ধরতে শুরু করল। প্রথমে ভেবেছিলাম ভাইজের অনুপস্থিতিতে সে আমার কাছে বেশি আসছে, কিন্তু কিছুদিন পরে বুঝলাম এর পেছনে অন্য কারণ আছে। একদিন সকালে সাকিব আমার কাছে এসে বলল, মা, আমি তোর মতো একটা বউ চাই। ও, আমি অবাক হয়ে বললাম, কি বলছিস সাকিব? সে বলল, মা, তুই এত সুন্দর, তোর মতো একটা মেয়ে আমি বিয়ে করব গো। আমি ভাবলাম এটা স্বাভাবিক, ছোট ছেলেরা মাঝে মাঝে এরকম কথা বলে। কিন্তু কিছুদিন পরে সাকিবের কথাবার্তা আরও অদ্ভুত হতে শুরু করল। সে বলল, মা, আমি যখন বর হব তখন তোকে বিয়ে করব। কো? আমি চমকে গেলাম। সাকিব, তুই কি বলছিস? আমি তো তোর মা। সাকিব বলল, মা, তুই আমার প্রিয় মানুষ, আমি তোকে বিয়ে করতে চাই। ও, মনে হলো আবার সেই একই সমস্যা। তানভীরের পরে এবার সাকিবের মধ্যেও একই রকম অনুভূতি জেগেছে। আমি ভয় পেয়ে গেলাম। দুই ছেলের মধ্যেই একই সমস্যা, এটা কিভাবে সম্ভব? আমি রফিককে বলতে গেলাম, কিন্তু রফিক বলল, রূপালি, সাকিব এখনও ছোট, ছোট বাচ্চারা এসব বলে, এটা স্বাভাবিক। কো? আমি বললাম, কিন্তু তানভীরের কথা মনে কর, সেও তো ছোটবেলা থেকে এমন আচরণ করত। যে? রফিক বলল, সাকিব আলাদা,
সে ঠিক হয়ে যাবে। গো কিন্তু দিন যত যেতে লাগল, সাকিবের আচরণ আরও বিচিত্র হতে লাগল। সে আমার সাথে শুতে চাইত, আমার হাত ধরে রাখত, আমার চুলে হাত বুলাত। এসব দেখে আমার ভয় আরও বেড়ে গেল। একদিন সাকিব আমাকে জিজ্ঞেস করল, মা, বাবা কি তোকে ভালোবাসে? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই। ও সাকিব বলল, আমিও তোকে ভালোবাসি। আমার ভালোবাসা বাবার চেয়ে বেশি। আমি বললাম, সাকিব, তুই ছোট বাচ্চা, তুই এসব কি বুঝিস? সাকিব বলল, মা, আমি বুঝি, আমি তোকে বিয়ে করব। আমি আর পারছিলাম না। আমি রফিককে বললাম, রফিক, সাকিবকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এটা স্বাভাবিক না। যে রফিক এবার আমার কথায় রাজি হল। আমরা সাকিবকেও সেই মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সাকিবের সাথে কথা বলল, তারপর আমাদের বলল, এটা অস্বাভাবিক। দুই ভাইদের মধ্যে একই সমস্যা, সাধারণত এরকম হয় না। যে ডাক্তার আরও বলল, হয়তো পারিবারিক পরিবেশে এমন কিছু আছে যা এই সমস্যার জন্ম দিচ্ছে। গো আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের পারিবারিক পরিবেশ? ডাক্তার বলল, হয়তো মায়ের আচরণ, পোশাক আশাক বা কথাবার্তায় এমন কিছু আছে যা ছেলেদের মনে ভুল ধারণার জন্ম দিচ্ছে। আমি বললাম, আমি তো সাধারণ মায়ের মতোই আচরণ করি। ও ডাক্তার বলল, আপনি একটু লক্ষ্য করে দেখুন, আপনার পোশাক, আপনার কথাবার্তা, আপনার ছেলেদের সাথে মিশে যাওয়ার ধরন, হয়তো কোনো ব্যাপারে আপনি অতিরিক্ত উদার। গো আমি ভাবতে লাগলাম, কি হতে পারে। বাড়িতে ফিরে রফিকের সাথে আলোচনা করলাম। রফিক বলল, রূপালী, তুই কি মনে করিস তোর আচরণে কোনো সমস্যা আছে? আমি বললাম, আমি জানি না, আমি তো সব মায়ের মতোই আচরণ করি। কে? রফিক বলল, হয়তো আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে পরিবর্তন করব। আমি ছেলেদের সাথে দূরত্ব বজায় রাখব, তাদের সাথে বেশি মিশব না, পোশাক আশাকেও সতর্ক থাকব। হয়তো এতে কিছু উপকার হবে। সাকিবও তানভীরের মতো কাউন্সেলিং শুরু করল এবং কিছু ওষুধও খেতে শুরু করল। ডাক্তার বলল, সাকিব এখনো ছোট, তাই তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটল। আমার ছোট বোন লতা আমাদের বাড়িতে বেড়াতে এলো। লতার বয়স 25 বছর, সে অবিবাহিত। লতা আমাদের বাড়িতে এলো সাকিবকে দেখতে। সাকিবের সাথে খেলাধুলা করতে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লতা আসার পরে সাকিবের আচরণে পরিবর্তন আসলো। সে আমার চেয়ে লতার সাথে বেশি সময় কাটাতে শুরু করল। লতার সাথে খেলতে, গল্প করতে, আর আমার প্রতি তার আগ্রহ কমে গেল। আমি প্রথমে খুশি হলাম, ভাবলাম সাকিবের সমস্যা হয়তো কমে যাচ্ছে। কিন্তু কিছুদিন পরে বুঝলাম আসল ব্যাপার কি। সাকিব লতার প্রতি আকৃষ্ট হয়েছে, আর লতাও সাকিবের সাথে অতিরিক্ত মিশছে। একদিন আমি দেখলাম লতা সাকিবকে কোলে নিয়ে বসে আছে, সাকিবের মাথায় হাত বুলাচ্ছে। সাকিবও লতার গলা জড়িয়ে ধরে আছে। আমি বিরক্ত হলাম। লতা, সাকিবকে এভাবে কোলে নিস না, সে বড় হয়ে গেছে গিউ। লতা বলল, আপা, সাকিব তো এখনও ছোট, কোলে নিলে কি হয়? আমি বললাম, তুই বুঝবি না, সাকিবের কিছু সমস্যা আছে, তাকে দূরত্ব রেখে চলতে হয়। খেলটা অবাক হয়ে বলল, কি সমস্যা? আমি সবকিছু খুলে বললাম। লতা শুনে হেসে ফেলল। আপা, তুই পাগল হয়ে গেছিস? 10 বছরের বাচ্চার আবার কি সমস্যা? এসব স্বাভাবিক। আমি বললাম, তুই বুঝবি না লতা, তানভীরের ক্ষেত্রে কি হয়েছিল দেখেছিস? কি? লতা বলল, তানভীর আলাদা ব্যাপার ছিল, সাকিব ভালো। কিন্তু আমি লক্ষ্য করলাম লতার আচরণেও কিছু অস্বাভাবিকতা আছে। সে সাকিবের সাথে অতিরিক্ত আদর করে, তার সাথে একা একা কথা বলে, এমনকি রাতে সাকিবের ঘরে গিয়ে গল্প করে। এসব দেখে আমার সন্দেহ হতে লাগল। একদিন রাতে আমি লতার ঘরের দিকে যাচ্ছিলাম। দেখলাম সাকিব লতার ঘরে ঢুকছে। আমি চুপি চুপি কাছে গিয়ে দেখলাম সাকিব লতার বিছানায় শুয়ে আছে। লতাও তার পাশে শুয়ে তার মাথায় হাত বুলাচ্ছে। আমি রেগে গেলাম। আমি দরজায় টোকা দিলাম, লতা, দরজা খোল। ও লতা, দরজা খোল। আমি বললাম, সাকিব তোর ঘরে কি করছে? লতা বলল, আপা, সাকিব ঘুমাতে পারছিল না, তাই আমার ঘরে এসেছে। আমি সাকিবকে বললাম, সাকিব, তুই তোর ঘরে গিয়ে ঘুমা, গিয়ে।
সাকিব বলল, মা, লতা খালার সাথে আমার ভালো লাগে, আমি তার সাথে ঘুমাবো। আমি রেগে বললাম, তুই তোর ঘরে যা এখনই। সাকিব কাঁদতে কাঁদতে তার ঘরে গেল। আমি লতাকে বললাম, লতা, তুই সাকিবের সাথে এভাবে মিশিস না গি। লতা বলল, আপা, তুই কি ভাবছিস আমি সাকিবকে ভাই মনে করি কি? আমি বললাম, তুই যাই ভাবিস, সাকিবের মনে ভুল ধারণা হতে পারে, সে এখনও ছোট, বোঝে না। লতা বলল, আপা, তুই অতিরিক্ত চিন্তা করছিস, কিন্তু আমার সন্দেহ আরও বেড়ে গেল যখন দেখলাম সাকিব এখন আমার চেয়ে লতার কথাই বেশি বলে। লতা খালা এটা বলেছে, লতা খালা ওটা করেছে। কি? এমনকি সে বলল, মা, আমি লতা খালাকে বিয়ে করব। কি? আমি বললাম, কি বলছিস তুই? সাকিব বলল, লতা খালা আমার খুব প্রিয়, আমি তাকে বিয়ে করব। এবার আমি নিশ্চিত হলাম সাকিবের সমস্যা কমেনি, বরং স্থানান্তরিত হয়েছে। সে এখন আমার পরিবর্তে লতার প্রতি আকৃষ্ট। আমি রফিককে বললাম। রফিকও চিন্তিত হল। সে বলল, লতাকে এখনই বাড়ি পাঠিয়ে দিতে হবে। আমি লতাকে বললাম সে যেন তার বাড়ি চলে যায়। লতা বলল, কেন আপা, আমি কি ভুল করেছি? আমি বললাম, তুই কিছু ভুল করিসনি, কিন্তু সাকিবের জন্য এটা ভালো না। লতা বলল, আপা, তুই সাকিবকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছিস, এসব স্বাভাবিক। কিন্তু আমি দৃঢ় থাকলাম। লতা কয়েকদিন পরে তার বাড়ি চলে গেল। লতা যাওয়ার পরে সাকিব খুব কান্নাকাটি করল। মা, লতা খালা কেন চলে গেল, তাকে ফিরিয়ে আনো। আমি বললাম, সাকিব, লতা খালার নিজের কাজ আছে, সে তার বাড়ি গেছে কি। সাকিব কয়েকদিন খুব মন খারাপ করে রইল, খাওয়া দাওয়া কমিয়ে দিল, পড়াশোনায় মন নেই, সারাদিন লতার কথা বলে। আমি ভাবলাম হয়তো কিছুদিন পরে সে ভুলে যাবে। এর মধ্যে তানভীরের খবর আসো। নানু জানাল তানভীরের অবস্থা অনেক ভালো হয়েছে, সে এখন স্বাভাবিক আচরণ করছে, আমার কথা খুব একটা বলে না। নতুন বন্ধুবান্ধব হয়েছে, পড়াশোনাও ভালো করছে। ডাক্তার বলেছে আর 2 মাস পরে তাকে বাড়ি পাঠানো যেতে পারে। আমি খুশি হলাম, অন্তত তানভীর সুস্থ হয়েছে। এখন সাকিবের ব্যাপারে ফোকাস করতে হবে। সাকিবের কাউন্সেলিং চলছে। ডাক্তার বলল সে আস্তে আস্তে ভালো হচ্ছে, তবে লতার চলে যাওয়ার পরে তার মধ্যে একটা বিষণ্ণতা এসেছে। ডাক্তার বলল সাকিব এখন কনফিউশনে আছে, সে বুঝতে পারছে না তার অনুভূতিগুলো কি। একদিকে মায়ের প্রতি আকর্ষণ, অন্যদিকে খালার প্রতি আকর্ষণ, এই দ্বন্দ্বে সে পড়েছে। কুয়া। আমি জিজ্ঞেস করলাম কিভাবে তাকে সাহায্য করা যায়। ডাক্তার বলল তাকে অন্য বিষয়ে ব্যস্ত রাখুন, খেলাধুলা, পড়াশোনা, বন্ধুবান্ধব। যত বেশি বাইরের জগতের সাথে মিশবে তত তারই সুস্থ হবে। আমি সিদ্ধান্ত নিলাম সাকিবকে স্পোর্টস ক্লাবে ভর্তি করে দেব, সেখানে সে অন্য ছেলেদের সাথে মিশতে পারবে। আমি সাকিবকে একটা ফুটবল ক্লাবে ভর্তি করে দিলাম। সাকিব প্রথমে যেতে চাইল না। মা, আমি খেলতে চাই না। আমি বললাম, সাকিব, খেলাধুলা করলে তোর শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে গো। অনেক বোঝানোর পরে সাকিব রাজি হল। ক্লাবে যাওয়ার পরে সাকিবের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করল। সে নতুন বন্ধু বানালো, তাদের সাথে খেলাধুলা করে, বাড়িতে এসে বন্ধুদের কথা বলে। লতার কথা আগের চেয়ে কম বলে। আমার প্রতিও তার আচরণ স্বাভাবিক হতে শুরু করল। 2 মাস পরে তানভীর বাড়ি ফিরে এলো। তাকে দেখে আমার খুব ভালো লাগল। সে অনেক পরিবর্তিত, আগের চেয়ে শান্ত, স্থির। আমার সাথে স্বাভাবিক আচরণ করে, সম্মান করে, কিন্তু সেই অস্বাভাবিক আকর্ষণ আর নেই। তানভীর বলল, মা, আমি সিলেটে অনেক কিছু শিখেছি, বুঝেছি, আমার আচরণ ভুল ছিল, এখন আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। ও, আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই সুস্থ হয়ে ফিরেছিস, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তানভীর এবার কলেজে ভর্তি হল, নতুন করে পড়াশোনা শুরু করল। সে বলল, মা, আমি এখন শুধু পড়াশোনা নিয়ে ভাবব, ক্যারিয়ার নিয়ে ভাবব, ভালো কিছু করতে চাই। ও, আমি তাকে উৎসাহ দিলাম। সাকিবও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছিল, ক্লাবে খেলাধুলা করে, বন্ধুদের সাথে মিশে পড়াশোনায় মন দেয়। আমার প্রতি তার আচরণ এখন সম্পূর্ণ স্বাভাবিক, মাকে মা হিসেবেই দেখে। এভাবে কয়েক মাস কেটে গেল। আমি ভাবলাম এবার আমাদের পরিবার স্বাভাবিক হয়েছে, 2 ছেলেই সুস্থ, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, রফিকও খুশি। কিন্তু হঠাৎ করে আবার একটা ঘটনা ঘটল। আমার বড় বোন রেখার মেয়ে তৃপ্তি আমাদের বাড়িতে বেড়াতে এলো।
তৃপ্তির বয়স 15 বছর। সে আমাদের বাড়িতে এলো কৃষ্ণের ছুটিতে। তৃপ্তি খুব সুন্দর মেয়ে, লম্বা ফর্সা, চুল কোমর পর্যন্ত। সে এসে তানভীর আর সাকিব দুজনের সাথেই ভালো মিশল। তারা একসাথে খেলাধুলা করে, গল্প করে, টিভি দেখে। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু তৃপ্তি আসার সপ্তাহখানেক পরে আমি লক্ষ্য করলাম তানভীরের আচরণে আবার পরিবর্তন। সে তৃপ্তির সাথে বেশি সময় কাটায়, তার সাথে একা একা কথা বলে। তৃপ্তিও তানভীরের সাথে বেশি মিশে। একদিন আমি দেখলাম তানভীর আর তৃপ্তি ছাদে বসে কথা বলছে। তানভীর তৃপ্তির খুব কাছে বসে আছে। তৃপ্তিও তানভীরের কথায় হেসে দড়াগড়ি যাচ্ছে। আমার সন্দেহ হলো। আমি ছাদে গিয়ে বললাম, তোরা কি করছিস? তানভীর বলল, মা, আমরা গল্প করছি। ও, আমি বললাম, তৃপ্তি, তোর মায়ের কাছে ফোন করেছিস? তৃপ্তি বলল, খালা, পরে করব গো। আমি বললাম, এখনই কর, তোর মা চিন্তা করবে গো। আমি বুঝতে পারছিলাম তানভীর আর তৃপ্তির কোনো সম্পর্ক তৈরি হচ্ছে এবং এটা একটা স্বাভাবিক আকর্ষণ। কিন্তু তৃপ্তি আমার ভাতিজি, তানভীরের চাচাতো বোন। তাদের মধ্যে সম্পর্ক হওয়াটা উচিত না। আমি রফিকের সাথে কথা বললাম। রফিক বলল, রূপালী, এটা তো